हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। तो फ्रेंड्स, आज আমরা WBSLST 2025 ইন্টারভিউ সিরিজটাকে কন্টিনিউ করব ক্লাস নাম্বার 9। তো আমরা ইন্টারভিউ সিরিজে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা পড়েছি বেশ কিছুটা। আজ আমরা অন্য একটা টপিক নিচ্ছি, সেটা হচ্ছে টিচিংয়ের যে বিভিন্ন অ্যাপ্রোচ এবং মেথডগুলো রয়েছে সেখান থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট মেথড আর অ্যাপ্রোচ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। তো এগুলো নোট করে নাও, এখান থেকে দুটো একটা কোয়েশ্চেন কিন্তু করতে পারে ইন্টারভিউ বোর্ডে। তো ফ্রেন্ডস দেখো, এই মেথডস অ্যান্ড অ্যাপ্রোচ এটা একটা চ্যাপ্টার তোমার ইংলিশ পেডাগজি। এটা যখন প্রাইমারি টেটের জন্য আমি পড়াতাম, মানে পেডাগজি যখন আমি পড়াতাম, সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। এখানে আমি টোটাল 30টা মেথড পড়াতাম আর 7টা তোমার অ্যাপ্রোচ, এর সাথে সাথে স্ট্র্যাটেজি অ্যান্ড টুলস পড়াতে হতো এখানে। এটা একটা অনেক বড় বিষয়। এটা পড়াতে গেলে প্রথমে তোমার বিভিন্ন ধরনের ফোর্স অফ সাইকোলজি যেগুলো আছে সেগুলো বোঝাতে হতো, স্কুলস অফ সাইকোলজি বোঝাতে হতো, অনেক কিছু রয়েছে এখানে, টাইপস অফ তোমার মেথডস, বিভিন্ন অনেক কিছু বিষয় এখানে রয়েছে। কিন্তু এই ভিডিওতে আমি সেই সব বিষয়ে কিছু বলবো না। আমরা সরাসরি আমাদের যেটুকু লাগবে ইন্টারভিউর জন্য সেটা হচ্ছে স্পেসিফিক কিছু মেথড যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ। আর এখানে যে মেথডগুলো হচ্ছে সেগুলো সব ইংলিশ শেখানোর যে মেথড, সেটাকেই আমরা কিন্তু টার্গেট করছি। তাহলে ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ, মোস্ট পপুলার মেথড অফ টিচিং ইংলিশ, বেস্ট মেথড অফ টিচিং ইংলিশ বা নিউয়েস্ট মেথড অফ টিচিং ইংলিশ, এইগুলো আমরা প্রথমে কিন্তু দেখে নেব। আর এগুলোকেই আমরা টার্গেট করছি, না হলে মেথড তো প্রচুর রয়েছে, সব আমাদের এখানে করানোর প্রয়োজন নেই আর তোমাদের করারও প্রয়োজন নেই। সব কিছু যতটুকু এখানে প্রয়োজন সেই মোস্ট ইম্পর্টেন্ট মেথডগুলো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, যেমন গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো নিয়েই এখানে আমাদের আলোচনাটা থাকছে। তার সাথে সাথে দু একটা অ্যাপ্রোচও আমি এখানে তোমাদের বলে দেবো, যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ আর হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এই দুটো অ্যাপ্রোচ আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। তো খাতা পেন নিয়ে অবশ্যই রেডি হয়ে থাকো। আর যে পয়েন্টগুলো বলছি নোট করবে। কমপ্লিট সেন্টেন্স আমি বলবো না এখানে, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাহলে আমি জাস্ট পয়েন্টগুলো ছোট ছোট করে নোট করে দেবো দুটো একটা ওয়ার্ডসে, সেগুলো তোমরা নোট করে নেবে আর বিষয়টাকে তোমরা বুঝে নেবে। তো ডিটেলস এখানে এত মুখস্থ করার প্রয়োজন নেই, আমি বেশি পয়েন্টই লেখাবো, তোমরা দুটো তিনটে করে মনে রাখবে, তাহলেই হবে অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, তো চলো স্টার্ট করা যাক আমাদের ক্লাস নাম্বার 9, মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ টিচিং। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম মেথড যেটা আমরা করব সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এই যে মেথডটা তোমরা অবশ্যই নোট করবে বা স্ক্রিনশট নিতে পারো। তো দেখো, অনেকগুলো পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো মনে রাখতে পারো। তো দেখো, এই মেথডটার আরও কিছু নাম আছে, যেমন এই গ্রামার ট্রান্সলেশন মেথড কি ক্লাসিক্যাল মেথড বলা হয়, একেই আবার ফর্মাল মেথডও বলা হয়, ট্রান্সলেশন কাম গ্রামার মেথডও বলা হয়, নন সাইকোলজিক্যাল মেথডও বলা হয়। সাইকোলজি অনুযায়ী নয় এটা, মডার্ন যে সাইকোলজিক্যাল যে থিওরিগুলো টিচিংয়ের, সেই থিওরি অনুযায়ী এই মেথডটা না, সেই জন্য এটাকে নন সাইকোলজিক্যাল মেথড বলা হয়। আর শর্ট ফর্মে এটাকে GTM বলা হয়, মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। এই যে মেথডটা, এটা হচ্ছে ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ। এটা ভালো করে মনে রাখবে। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ইংলিশ টিচিংয়ের সবথেকে পুরনো মেথড কোনটা, সেটা হচ্ছে এই গ্রামার ট্রান্সলেশন মেথড, যেটা আমরাও শিখেছি ছোটোবেলায় বা আমাদেরও আগের যে জেনারেশন তারাও শিখে আসছেন। এইভাবেই টিচাররা শিখিয়ে আসেন ইংলিশ, এই গ্রামার ট্রান্সলেশন মেথডে। তো অ্যাকচুয়ালি এটা 1850-তে এসেছিল। এর প্রোপাউন্ডার যিনি, তার নাম হচ্ছে প্রফেসর কার্ল প্লচ। ওকে, ইনি দিয়েছিলেন এই মেথডটা। এবার দেখো, এটাকে ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ বলা হয়। ওল্ডেস্ট মেথড অফ টিচিং নয় কিন্তু, ওল্ডেস্ট মেথড অফ টিচিং যদি বলে সেটা হচ্ছে স্টোরি টেলিং মেথড, যেটাকে বলা হয় যে শিক্ষা দেওয়ার, টিচিংয়ের সবথেকে প্রাচীন যে পদ্ধতি সেটা হচ্ছে গল্পের আকারে শেখানো, অর্থাৎ স্টোরি টেলিং মেথড। এর কোনো আবিষ্কারকর্তা নেই।
কিন্তু যদি ইংলিশ টিচিংয়ের সব থেকে বলে যে ওল্ডেস্ট মেথড কোনটা, তাহলে অবশ্যই গ্রামার ট্রান্সলেশন মেথড। এই মেথডটা হচ্ছে টিচার সেন্টার্ড মেথড, এটা মাথায় রাখবে। তো এরকমও প্রশ্ন করতে পারে যে আপনি কয়েকটা টিচার সেন্টার্ড মেথডের নাম বলুন আর একটা চাইল্ড সেন্টার্ড মেথডের নাম বলুন। তাহলে টিচার সেন্টার্ড যদি বলে, অবশ্যই গ্রামার ট্রান্সলেশন মেথড, যার কেন্দ্রবিন্দুতে আছে টিচার, যিনি পুরোটা নিয়ন্ত্রণ করছেন। ওকে, নেক্সট হচ্ছে L1 ইজ এক্সটেন্সিভলি ইউজড। L1 তোমরা জানো, L1 মানে ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ মাদার টাংটাকে বলা হয়। এই মেথডটা যখন পড়ানো হয়, টিচাররা যখন পড়ান, তারা এক্সটেন্সিভলি মাদার টাংটাকে ইউজ করেন। ওকে, নেক্সট হচ্ছে ইউনিট অফ টিচিং ইজ ওয়ার্ড। এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে বিভিন্ন যে মেথডগুলো, আলাদা আলাদা মেথডের ইউনিটগুলো টিচিংয়ের আলাদা আলাদা হয়। ইউনিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে টিচিংটা শুরুটা কি দিয়ে হবে। তো এখানে ওয়ার্ডটাকে সব থেকে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে ধরা হয়। ওয়ার্ড থেকে শুরু হবে, ওয়ার্ড, তারপরে আসবে সেন্টেন্স, তারপরে আসবে প্যারাগ্রাফ, এইভাবে। বুঝতে পারছো? তাহলে এখানে শুরু যেটা হচ্ছে তোমার ইউনিট, সেটা হচ্ছে ওয়ার্ড। নেক্সট হচ্ছে দেখো কোন কোন বিষয়ে সব থেকে বেশি জোর দেওয়া হয়, এমফ্যাসিস দেওয়া হয়। রুল, ফর্ম, ভোক্যাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। কোথাও তোমরা প্রোনাউন্সিয়েশন শব্দটা পেলে কি না? তো এই মেথডটাতে প্রোনাউন্সিয়েশনটাকে জোর দেওয়া হয় না, অর্থাৎ স্পিকিং যে স্কিল সেটাকে কিন্তু এখানে অ্যাভয়েড করাই হয়। তো রুল, ভোক্যাবুলারি, স্ট্রাকচার, কতটা গ্রামার সুন্দরভাবে শিখতে পারছে, সেন্টেন্সের স্ট্রাকচার কতটা ভালোভাবে শিখতে পারছে, এইগুলোতে জোর দেওয়া হয়। যেহেতু স্ট্রাকচার, ভোক্যাবুলারি, ফর্ম, রুল এসবে জোর দেওয়া হয়, তাই এই মেথডটার গোল কি? এই মেথডের গোল হচ্ছে অ্যাকিউরেসি। কতটা অ্যাকিউরেটলি ছেলেটা লিখতে পারছে বা পড়তে পারছে, সেটাতেই জোর দেওয়া হয়। ওই জন্য দেখো শেষের পয়েন্টে আমি লিখেছি এখানে এমফ্যাসিস কিসেতে, কোন দুটো স্কিলে? রিডিং আর রাইটিং, এই দুটো স্কিলে সব থেকে বেশি জোর পড়ে। ওকে, সেই জন্য এর গোল হচ্ছে অ্যাকিউরেসি। নেক্সট দেখো গ্রামার কিভাবে শেখানো হয় এই মেথডে। গ্রামার শেখানো হয় ডিডাকটিভলি। দেখো এই ডিডাকটিভ মেথড, এটা আবার একটা আলাদা মেথড। ডিডাকটিভ মেথড একটা, ইনডাকটিভ মেথড একটা। ওকে, তো এই যে ডিডাকটিভ মেথড, ডিডাকটিভ শব্দের অর্থ হচ্ছে রুল থেকে এক্সাম্পলে আসে, আর ইনডাকটিভ মানে হচ্ছে এক্সাম্পল থেকে রুলে যায়। তো গ্রামার ট্রান্সলেশন মেথডে গ্রামার শেখানো হবে, আগে রুল বলে দেওয়া হবে, সেই রুলটা অ্যাপ্লাই করা হবে এক্সাম্পলে, এইভাবে এটা চলে। ওকে, নেক্সট হচ্ছে এরার্স আর নট টলারেটেড। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরার্স আর নট টলারেটেড মানে কি? এই মেথডে যখন বাচ্চা শিখছে, সে যদি ভুল করে কিছু অ্যাপ্লাই করার সময় সেই রুলটাকে, সঙ্গে সঙ্গে তাকে টিচার স্বয়ং শুধরে দেন যে না এটা ভুল হলো, এর সঠিক অ্যান্সার হবে এটা। এইটা কিন্তু সাইকোলজিক্যাল মেথড নয়। বর্তমানে যে সমস্ত তোমার নতুন নতুন মেথডগুলো এসেছে টিচিংয়ের, সেখানে কিন্তু বলা হচ্ছে যে টিচার কখনো শোধরাবেন না স্টুডেন্টদের। তিনি বলে দেবেন না যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক নয়, এটা করো, এর অ্যান্সার না। স্টুডেন্ট নিজে নিজে শিখবে, সেলফ এনকোয়ারি সেখানে আসবে। ঠিক আছে? তো মানে স্টুডেন্টদের কি বলা হয়, মানে তাদের ছোট ছোট সায়েন্টিস্ট ভাবা হয়। তোমরা কগনিটিভ যে থিওরি পেঁয়াজে সেটা জানো, সেখানে বাচ্চাদের বলা হয় লিটল সায়েন্টিস্টস। তারা নিজেরা সার্চ করবে, নিজেরা ইনভেস্টিগেট করবে এবং সঠিক যেটা সেটাকে খুঁজে বার করবে। সেই কারণে যেগুলো সাইকোলজিক্যাল মেথড, যেমন তোমার সিএলটি মেথড, সেখানে কি করা হয়, এরার্সগুলোকে কিন্তু টলারেট করা হয়। তারা ভুল বলুক, তারা নিজেরাই বুঝতে পারবে যে এগুলো ভুল হচ্ছে এবং তার সঠিক উত্তরটা নিজেরাই খুঁজে বার করবেন। হ্যাঁ, টিচার তাদের হিন্টস দেবেন সেটা বোঝার জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের শুধরে দেবেন না। ঠিক আছে? তাহলে এই মেথডে কিন্তু টলারেট করা হয় না এরারগুলোকে, সঙ্গে সঙ্গে টিচার শুধরে দেবেন সেটাকে। নেক্সট হচ্ছে এই যে মেথড, এর রিসোর্স কি? এর একমাত্র রিসোর্স হচ্ছে টেক্সট বুক। এটা একটা টেক্সট বুক বেসড মেথড, এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা। ডিয়ার ফ্রেন্ডস, এই পয়েন্টগুলোই মোর দ্যান এনাফ। আর এত ডিটেলসে তোমাদের জানতেও হবে না, এখানে প্রয়োজন নেই ইন্টারভিউর জন্য। তবুও তোমার একটা নলেজ রাখা ভালো। যদি একটু তোমাকে ডিটেলসে প্রশ্ন করে ফেলেন যে এই গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে, তখন তুমি কিন্তু অ্যান্সারগুলো বলতে পারবে অবশ্যই। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝে নিয়েছো, নোট করে নিয়েছো। আমরা পরের মেথডে যাব। নেক্সট মেথড হচ্ছে ঠিক এর অপোজিট মেথড, যেটা এসেছিল এর বিরোধিতা করে, সেই মেথডটাতে যাব, যেটার নাম হচ্ছে ডাইরেক্ট মেথড।
ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা সেকেন্ড মেথডে যাচ্ছি, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের বিরোধিতা করে যে মেথডটা এসেছিল সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। কবে এসেছিল এটা? 1901-এ। কে প্রোপাউন্ডার, কে দিয়েছিলেন? ম্যাক্সিমিলিয়ান বার্লিচ, ইনি দিয়েছিলেন। আগেরটা গ্রামার ট্রান্সলেশন মেথড কে দিয়েছিলেন? প্রফেসর কার্ল প্লচ। আর ডাইরেক্ট মেথড কে দিয়েছেন? ম্যাক্সিমিলিয়ান বার্লিচ, 1901। এই মেথডটার কি কি নাম আছে দেখো। যে নামগুলো ছিল আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডে, তার ঠিক বিপরীত নামগুলো হয়ে যাবে এই মেথডটার। তাহলে এখানে এই মেথডটা হচ্ছে একটা ন্যাচারাল মেথড। ওই তোমার গ্রামার ট্রান্সলেশন মেথডকে বলা হয় ফর্মাল মেথড, সেই কারণে ডাইরেক্ট মেথডকে বলা হয় ইনফর্মাল মেথড। এটা একটা ফোনেটিক মেথড। কেন ফোনেটিক? ফোন মানে কি? ফোন মানে হচ্ছে সাউন্ড, অর্থাৎ এখানে সাউন্ডটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ফর্ম বা স্ট্রাকচার বা ভোক্যাবুলারি এসবে জোর দেওয়া হয় না। আমরা দেখবো একটু পরে। নেক্সট হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল মেথড। সাইকোলজির যে এডুকেশনের উপরে যে বিভিন্ন থিওরিগুলো রয়েছে, সেই থিওরিগুলোর উপর বেস করে তৈরি করা হয়েছে এটাকে। হিউম্যান সাইকোলজিকে মেনটেন করে বা চাইল্ড সাইকোলজি, সেই বিষয়টাকে মাথায় রেখে বানানো হয়েছে এই মেথডটা। নেক্সট হচ্ছে একে রিফর্মড মেথড বলে, কারণ ওই যে তোমার গ্রামার ট্রান্সলেশন মেথড জিএমটি, সেটারই একটা রিফরমেশন এসেছিল এই মেথডের মাধ্যমে, সেই জন্য এটাকে বলে রিফর্মড মেথড। এটাকে অ্যান্টি গ্রামাটিক্যাল মেথডও বলা হয়। ওকে, নেক্সট দেখো এখানে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। প্রথম হচ্ছে টিচ ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। ঠিক উল্টো দেখো, গ্রামার ট্রান্সলেশন মেথডে টিচার টিচ করবেন কোন ল্যাঙ্গুয়েজে? L1 অর্থাৎ মাদার টাং, সেখানে ব্যবহার করা হচ্ছিল এক্সটেন্সিভলি। সেখানে টার্গেট ল্যাঙ্গুয়েজের কোনো জায়গা ছিল না। এখানে বলছে টার্গেট ল্যাঙ্গুয়েজই শেখাতে হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? যে ল্যাঙ্গুয়েজটা তোমার টার্গেট, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা শেখাতে চাইছো তুমি স্টুডেন্টদের, সেই ল্যাঙ্গুয়েজই শেখাও তাদের। এখানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশেই পড়াতে হবে। ওকে, ইউনিট অফ টিচিং। এখানে টিচিংয়ের ইউনিটটা কি? এখানে হচ্ছে সেন্টেন্স। দেখো বেড়ে গেছে, আগেরটাতে ছিল ইউনিট ছিল ওয়ার্ড, সেখানে একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু করা হচ্ছিল। এখানে বলছে যে না, ওয়ার্ড থেকে শুরু করে লাভ নেই, যে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ডকে যদি আমরা এইভাবে যুক্ত করি তাহলে একটা সেন্টেন্স তৈরি হয় না। এখানে বলছে সেন্টেন্স দিয়ে স্টার্ট করুন, তারপরে ওয়ার্ডে আসুন, বিপরীতে। তাহলে এখানে ইউনিটটা হচ্ছে টিচিংয়ের কি? সেন্টেন্স। কোন মেথডে? ডাইরেক্ট মেথডে। মাদার টাং ইজ নট ইউজড, এটা খেয়াল রাখতে হবে। কোনোভাবেই এখানে এই মেথডটাতে মাদার টাং কেউ ব্যবহার করবে না, না স্টুডেন্টস না টিচার। ওকে, এটা ভালো করে মনে রাখবে। গ্রামার ট্রান্সলেশন মেথডে টিচারও মাদার টাং ব্যবহার করছেন, স্টুডেন্টসরাও মাদার টাং ব্যবহার করছে। ডাইরেক্ট মেথডে টিচারও ব্যবহার করছেন না, স্টুডেন্টরাও ব্যবহার করছে না। তাহলে বুঝতেই পারছো যে এর পরের যে মেথডটা আসছে সেই মেথডটাতে তাহলে মিক্সচার হয়ে যাবে এই দুটোর, যেটাকে আমরা বাইলিঙ্গুয়াল বলি। সেখানে দুটো ল্যাঙ্গুয়েজই ইউজ করা হয়, সেটা এর পরের মেথডে আমরা দেখব। তো যাই হোক, এখানে হচ্ছে মাদার টাং ইজ নট ইউজড। এরপরে দেখো কি লেখা আছে, গ্রামার ইজ টট ইনডাকটিভলি। তাহলে এখানে গ্রামার কিভাবে শেখানো হয়? ইনডাকটিভলি শেখানো হয়। ঠিক তোমার জিটিএম এর বিপরীত। এখানে ওখানে ডিডাকটিভলি শেখানো হতো, রুল থেকে এক্সাম্পলে, এখানে এক্সাম্পল থেকে রুলে যাবে। এইভাবে গ্রামার শেখানো হবে। কোন বিষয়ে স্ট্রেস করা হয়? এখানে ফ্লুয়েন্সিতে স্ট্রেস করা হয়, যে যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখছে স্টুডেন্টরা, সেই ল্যাঙ্গুয়েজটা বলতে কতটা ফ্লুয়েন্ট তারা, সেই ফ্লুয়েন্সিতে জোর দেওয়া হয়। কতটা অ্যাকিউরেটলি বলছে সেটাতে জোর দেওয়া হয় না। আগের মেথডে আমরা দেখেছিলাম গোল ছিল সেই মেথডটার অ্যাকিউরেসি, এখানে গোল অ্যাকিউরেসি থেকে হয়ে গেছে ফ্লুয়েন্সি। আর লাস্ট পয়েন্ট আমরা লিখেছি, তাহলে তোমার স্ট্রেস হচ্ছে ফ্লুয়েন্সি আর গোল হচ্ছে কনভারসেশন। এটা স্ট্রেস দেবে কোথায়? কতটা ফ্লুয়েন্টলি বলতে পারছে। আর গোল হচ্ছে কনভারসেশন। অনেকটা একই এই দুটো, স্ট্রেস আর গোল এখানে। তো কনভারসেশন মানে হচ্ছে তারা টার্গেট ল্যাঙ্গুয়েজে একে অপরের সাথে মত বিনিময় করতে পারছে, সেইটা হচ্ছে এখানে মেন গোল। ওকে, ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ডাইরেক্ট মেথড। এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। আমরা 3 নম্বর মেথডে যাই। ওকে, তো চলো দেখো মেথড নাম্বার 3। ডিয়ার ফ্রেন্ডস, মেথড নাম্বার 3 বাইলিঙ্গুয়াল মেথড। বাই মানে টু, তোমরা জানো, লিঙ্গুয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এই মেথডে, একটা হচ্ছে মাদার টাং আর একটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ।
এবার দেখো এটাকে যেহেতু দুটো ব্যবহার করা হচ্ছে সেই জন্য এটাকে স্যান্ডউইচ মেথডও বলা হয়, এর আরেকটা নাম। এটার প্রোপাউন্ডার হচ্ছেন C.J. ডডসন 1963। তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে আমরা GTM পেয়েছিলাম, সেটা ছিল 1850। তারপরে আমরা ডাইরেক্ট মেথড পেলাম, সেটা 1901। আরও আমরা একটু এগিয়ে আসছি, সেখানে এবার আমরা পাচ্ছি বাইলিঙ্গুয়াল মেথড 1963-তে C.J. ডডসন দিচ্ছিলেন। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে শুধু মাদার টাং ব্যবহার করা হচ্ছে, ডাইরেক্ট মেথডে শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, আর বাইলিঙ্গুয়াল মেথডে দুটোই ব্যবহার করা হচ্ছে। এইখানে লেখা আছে দেখো, ফার্স্ট দ্য টেক্সট ইজ রেড ইন ইংলিশ অর দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, দেন দ্য টিচার উইল ট্রান্সলেট ইট ইন দ্য মাদার টাং। তাহলে এখানে প্রথমে টিচার ইংলিশে টেক্সটটা পড়লেন, সেটাই আবার তিনি বাংলায় ট্রান্সলেট করে দিলেন, যেভাবে সাধারণত পড়ানো হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে দেখো মোস্ট কমন মেথড অফ টিচিং ইংলিশ। এটা মাথায় রাখবে। যদি বলে ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ, অ্যান্সার হবে গ্রামার ট্রান্সলেশন মেথড। যদি বলে মোস্ট কমন মেথড অফ টিচিং ইংলিশ, তাহলে হবে বাইলিঙ্গুয়াল মেথড। এটাও কিন্তু একটা টিচার সেন্টার্ড মেথড। আমরা তিনটে মেথড পড়লাম, তিনটে মেথডই কিন্তু টিচার সেন্টার্ড মেথড। আর লাস্ট পয়েন্ট, এটা একটা মিড ওয়ে বা ব্রিজ কার কার মধ্যে, টু মেথডস, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন আর ডাইরেক্ট মেথড, এই দুটো মেথডের মাঝে একটা ব্রিজের কাজ করে। এটা একটা মিড ওয়ের কাজ করে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে যে দুটো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন কে, টিচার। বাইলিঙ্গুয়াল মেথডে কিন্তু স্টুডেন্টরা কখনোই মাদার টাং ইউজ করতে পারবে না, তারা কেবলমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজেই কনভারসেশন করবে। টিচার যখন প্রয়োজন মনে করবেন, ইফ নেসেসারি, টিচার ক্যান ইউজ দ্য মাদার টাং। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা হচ্ছে আমাদের বাইলিঙ্গুয়াল মেথড। আমরা আর একটা মেথড এখান থেকে দেখে নেব, সেটা হচ্ছে CLT, যেটাকে বলা হয় বেস্ট মেথড অফ টিচিং ইংলিশ। আর এটা হচ্ছে নিউয়েস্ট মেথড এবং বেস্ট মেথড, সেটা আমরা লাস্ট দেখে নিই এখানে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের লাস্ট মেথড হচ্ছে নাম্বার 4 CLT, যার ফুল ফর্ম হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে? তাহলে এই যে CLT মেথড, এটা কে দিয়েছিলেন? এই CLT মেথডের ফাদার বলা হয় ডেল হাইমসকে। যদিও এই মেথডটার অ্যাকচুয়াল প্রোপাউন্ডার যদি বলে, তারা হচ্ছেন মাইকেল হ্যালিডে এবং নম চমস্কি, কিন্তু যদি ফাদার অফ CLT বলে তাহলে অ্যান্সার হবে ডেল হাইমস। 1970-তে ইনি এই মেথডটা দিয়েছিলেন। তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে আসছি দেখতে পাচ্ছ। তাহলে এটা আধুনিকতম মেথড, এই জন্য দেখো ব্যাকেটে লেখা আছে নিউয়েস্ট মেথড। নিউয়েস্ট মেথড হওয়ার সাথে সাথে এটাকে বেস্ট মেথড অফ টিচিং ইংলিশও বলা হয়। খুব ইম্পর্টেন্ট, ইংলিশ টিচিংয়ের বেস্ট মেথড এবং নিউয়েস্ট মেথড যদি বলে অ্যান্সার হবে CLT। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম গ্রামার ট্রান্সলেশন মেথড 1850, সেখান থেকে এলো ডাইরেক্ট মেথড 1901, সেখান থেকে আমরা দেখতে পেলাম এলো বাইলিঙ্গুয়াল মেথড 1963, লাস্ট আমরা দেখতে পাচ্ছি CLT কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড 1970। এবার দেখো এই মেথডের গোল কি। আমরা আগের মেথডগুলোতে দেখেছিলাম কোনোটাতে গোল ছিল অ্যাকিউরেসি, তো কোনোটাতে ছিল ফ্লুয়েন্সি বা কনভারসেশন। এখানে দেখো গোল সবগুলো, অ্যাকিউরেসিও থাকবে, ফ্লুয়েন্সিও থাকবে এবং ইন্টারঅ্যাকশনও থাকবে। ইন্টারঅ্যাকশন বা কনভারসেশন যাই বলো, সবগুলোই প্রয়োজন এখানে। নেক্সট হচ্ছে 4 স্কিলস আর সাইমালটেনিয়াসলি টট। কোনো মেথডে আমরা আগে দেখলাম যে শুধুমাত্র রিডিংটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, রিডিং আর রাইটিংটাতে। কোনোটাতে আমরা দেখলাম যে শুধুমাত্র লিসনিং আর স্পিকিংটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এই মেথডটাতে 4টে স্কিলই একসাথে যুগপৎ সাইমালটেনিয়াসলি কিন্তু শেখানো হবে। LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং একসাথে শেখানো হবে, একটার পর একটা নয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো। কমিউনিকেশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে যেটাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু গ্রামাটিক্যাল কম্পিটেন্স নয়। তাহলে কি কম্পিটেন্স? এখানে কনভারসেশনাল কম্পিটেন্সটাকে জোর দেওয়া হয়। তাহলে দক্ষতাটা আসতে হবে কমিউনিকেশানে, গ্রামারের দিক থেকে নয়, গ্রামাটিক্যাল নয়, কমিউনিকেটিভ। ওকে, এই মেথডটা হচ্ছে একটা চাইল্ড সেন্টার্ড মেথড, খুব ইম্পর্টেন্ট। আমরা এর আগে যে 3টে মেথড দেখলাম সবগুলোই কিন্তু টিচার সেন্টার্ড মেথড। CLT হলো একটা চাইল্ড সেন্টার্ড মেথড।
এই সিএলটিতে কি করা হয়, যেহেতু এটা চাইল্ড সেন্টার্ড মেথড, এখানে এরার্স আর টলারেটেড। দেখো আগেরগুলোতে দেখলাম আমরা যে কোনোটাতেই এরার্সগুলোকে টলারেট করা হয় না, আর এরার্স টলারেট করা হয় না মানে কি সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। টিচার সঙ্গে সঙ্গে কিন্তু শুধরে দেবেন না বাচ্চারা ভুল করলে, তারা নিজেরাই সার্চ করবে, নিজেরাই ইনভেস্টিগেট করবে এবং নিজেরাই সেটাকে খুঁজে বার করবে যে সঠিক অ্যান্সারটা কি, শুধুমাত্র টিচার তাদের হিন্টস দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে মেথডটা, এখানে 4টে এরিয়ার ওপরে গুরুত্ব দেওয়া হয়। এই 4টে এরিয়া কি? প্রথম হচ্ছে লিঙ্গুইস্টিক এরিয়া। লিঙ্গুইস্টিক এরিয়া মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন সঠিক করতে পারছে কিনা, যে স্কিলগুলো সেগুলো সঠিকভাবে শিখেছে কিনা, সঠিকভাবে গ্রামারের ব্যবহার করতে পারছে কিনা, এই সব কিছু পড়ে যাচ্ছে আমাদের লিঙ্গুইস্টিকের মধ্যে। নেক্সট হচ্ছে এরিয়া অফ ডিসকোর্স। ডিসকোর্সের এরিয়া মানে কনভারসেশন করতে পারছে কিনা। প্র্যাগম্যাটিক এরিয়া, এটার অর্থ হচ্ছে এরকম যে ধরো ডিসকোর্স চলাকালীন কোনো একটা ওয়ার্ড তার মনে পড়ছে না, সেই ওয়ার্ডটার বদলে অন্য একটা শব্দ ব্যবহার করে সেই কনভারসেশনটাকে সে কন্টিনিউ করতে পারছে কিনা, সেইটা হচ্ছে প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল এরিয়া। আর লাস্ট হচ্ছে সোশিও কালচারাল এরিয়া, অর্থাৎ সোসাইটিতে সে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছে কিনা তার নলেজটাকে। তাহলে এই 4টে এরিয়ার ওপর গুরুত্ব দেয় এই মেথডটা। খুব ছোট করে আমি তোমাদের বলছি বিষয়গুলো সহজ করে। আর লাস্ট হচ্ছে এই মেথডটাতে কোন কোন অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে টিচার করাতে পারেন, তাহলে তিনি স্টুডেন্টদের দিয়ে ডিসকাশন করাতে পারেন, ডিবেট করাতে পারেন, রোল প্লে করাতে পারেন, গ্রুপ ওয়ার্ক করাতে পারেন, এরকম অনেক সিমুলেশন আরও নানান ধরনের অ্যাক্টিভিটি তিনি করাতে পারেন এই মেথডটাতে। ডিয়ার ফ্রেন্ডস, এইটাই হচ্ছে আমাদের মোস্ট তোমার বেস্ট মেথড অফ টিচিং এবং নিউয়েস্ট মেথড অফ টিচিং হচ্ছে এই সিএলটি। এই মেথডটা খুব ভালো করে দেখে যাবে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। এবার আমি তোমাদের বলে দিই, প্রচুর মেথড রয়েছে। তোমাদের আগেই বললাম যে অফলাইনে যখন আমি পড়াই সেখানে কিন্তু আমি 30টা মেথড পড়াই। তার মধ্যে যেমন ধরো আমি কয়েকটা বলি এখানে, যেমন যেগুলো আমি বলিনি তোমাদের, যেমন স্টোরি টেলিং মেথড, এটা আমি তোমাদের বলিনি। তারপরে একে একে তো সক্রেটিস আসবে, ডিসকাশন মেথড, কোয়েশ্চেন অ্যান্সার মেথড, এগুলো হচ্ছে সক্রেটিসের মেথড। তারপরে লেকচার মেথড আসবে প্লেটোর, লেকচার মেথড হচ্ছে প্লেটোর। অনেক মেথড আছে, অডিও লিঙ্গুয়াল, যেটাকে ওরাল মেথডও বলে, আর্মি মেথডও বলে এটাকে, ডক্টর ওয়েস্ট নিউ মেথড, যেটাকে টেক্সট বুক মেথডও বলে, হিউরিস্টিক মেথড আছে, প্রজেক্ট মেথড আছে, মন্তেসরি মেথড আছে, কিন্ডারগার্টেন মেথড আছে, প্রচুর অনেক সংখ্যক মেথড কিন্তু রয়েছে। এগুলো বলার প্রয়োজন নেই এখানে, এত ডিটেলস জিজ্ঞাসা করবে না তোমাকে। তো মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট তেমন 4টে মেথড আমি তোমাদের বলে দিলাম। এবার আমি তোমাদের দুটো অ্যাপ্রোচ বলে দিই। এগুলো হলো মেথড, আর এই মেথডগুলো কিসের ওপরে বেস করে তৈরি করা হয়? মেথড তৈরি করা হয় অ্যাপ্রোচের ওপরে বেস করে। যেমন ফর এক্সাম্পল, এই যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই যে মেথডটা বললাম, এই মেথডটা কোন অ্যাপ্রোচের ওপর বেস করে তৈরি করা হয়েছে? কগনিটিভ অ্যাপ্রোচের ওপর বেস করে তৈরি করা হয়েছে। এবার এই যে অ্যাপ্রোচগুলো, এগুলো আবার কিসের ওপরে বেস করে তৈরি হয়ে গেছে? এগুলো সাইকোলজির কোনো একটা স্কুলের ওপরে বেস করে তৈরি হয়েছে। যেমন এই কমিউনিকেটিভ যে তোমার মেথড, এটা তৈরি হয়েছে কগনিটিভ অ্যাপ্রোচের ওপরে বেস করে, আর কগনিটিভ অ্যাপ্রোচটা আবার কগনিটিভ থিওরি অফ লার্নিংয়ের ওপর বেস করে তৈরি হয়েছে। তাহলে এই যে সাইকোলজি স্কুল, কতগুলো স্কুল রয়েছে? 8টা স্কুল রয়েছে সাইকোলজির, আর 3টে ফোর্স রয়েছে। এবার দেখো এইগুলো বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, তাই না? এগুলো পেডাগজি যখন আমরা সিরিজ নিয়ে আসবো তখন সেগুলো নিয়ে আলোচনা করব। তোমার আপারের টেটে বা প্রাইমারির টেটে এইসব পেডাগজির এইসব বিষয়গুলো লাগে, সিটেটেও লাগে এগুলো। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে ওই জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট বলে দিলাম যে সাইকোলজির একটা স্কুলের ওপর বেস করে অ্যাপ্রোচ তৈরি হয়, সেই অ্যাপ্রোচটার ওপরে বেস করে তৈরি হয় মেথড, আর সেই মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য ক্লাসে আমাদের কিছু স্ট্র্যাটেজি, আর সেই স্ট্র্যাটেজিগুলোকে আবার ফলীভূত করার জন্য কিছু টুলস ব্যবহার করি আমরা, যেগুলোকে টিএলএম বলে। তাহলে পুরো একটা চেন সিস্টেম চলে আসছে এখানে। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা তোমাদের কাছে? তো এবার আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটো অ্যাপ্রোচ বলে দিই। একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, যেটাকে সব থেকে প্রাচীন অ্যাপ্রোচ বলা হয়, আর একটা হচ্ছে তোমার কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যেটা নিউয়েস্ট অ্যাপ্রোচ। তো চলো এই দুটো নিয়ে আলোচনা করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম যে অ্যাপ্রোচটা আমরা করছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচের যিনি প্রোপাউন্ডার, খুব ইম্পর্টেন্ট একটা নাম, তার নাম হচ্ছে ফার্দিনান্দ ডি সসুর। এর বানানটাও তোমরা কিন্তু খেয়াল রাখবে। তোমাদের আমি বলেছিলাম যে একজনকে প্রশ্ন করেছিল এটা ইন্টারভিউ বোর্ডে, যে সসুর, এটা তো জানতে চেয়েছিল যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের তোমার প্রোপাউন্ডারকে, আবার বানানটাও জিজ্ঞাসা করেছিল।
তো এই যে অ্যাপ্রোচটা এটা কিসের ওপর বেস করে তৈরি হয়েছে? আচ্ছা, প্রথম হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নয়, এটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, এটা মনে রাখবে। আর এটা তৈরি হয়েছে বিহেভিয়ারিজমের ওপরে বেস করে। আমি তোমাদের একটু আগেই বললাম যে মেথডগুলো তৈরি হয় অ্যাপ্রোচের ওপর বেস করে, আর অ্যাপ্রোচগুলো তৈরি হয় স্কুলস অফ সাইকোলজির ওপর বেস করে। এবারে 8টা যে আমাদের সাইকোলজিক্যাল স্কুল রয়েছে তার মধ্যে একটার নাম হচ্ছে বিহেভিয়ারিজম। এই সাইকোলজিক্যাল স্কুল মানে কি? দর্শন। যেরকম আলাদা আলাদা দর্শন হয় না, তেমন সাইকোলজির ভিতরেও আলাদা আলাদা দর্শন আছে। তার মধ্যে একটার নাম হচ্ছে বিহেভিয়ারিজম। যে বিহেভিয়ারিজমের ট্যাগলাইনটা কি, মূল কথা কি? এই বিহেভিয়ারিস্টরা বিশ্বাস করে যে লার্নিং হচ্ছে আসলে হ্যাবিট ফরমেশন, অভ্যাস গঠন ছাড়া আর কিছুই নয়। লার্নিং ভিতর থেকে আসছে এরকম নয় বিষয়টা। লার্নিং হচ্ছে যেটা বারবার অভ্যাসের মাধ্যমে একটা হ্যাবিট তৈরি করে দেয়া বাচ্চাদের। তাদের যে পরীক্ষাগুলো সেগুলো তোমরা জানো, থর্নডাইকের কথা তোমরা শুনেছো, তো সেসব বিষয়ে আমি যাচ্ছি না। এই যে মেথডটা, এটা হচ্ছে এখানে গুরুত্ব দেওয়া হয় স্ট্রাকচারের ওপরে, এই অ্যাপ্রোচে মিনিংয়ের ওপরে জোর দেওয়া হয় না। ওকে, নেক্সট আমরা আসছি। এখানে দেখো আর কোন কোন বিষয়ে জোর দেওয়া হচ্ছে। প্রথমে যে 4টে আমাদের স্কিল রয়েছে LSRW, তার মধ্যে লিসেনিংটা আগে আসে, সব থেকে বেশি জোর পড়ে, এরপরে রিডিং, তারপরে রাইটিং। 275টা সেন্টেন্সের স্ট্রাকচার শেখানো হয়, 25টা ভার্বের প্যাটার্ন শেখানো হয় এবং 3000 রুট ওয়ার্ড শেখানো হয়। এর মাধ্যমেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে শেখানো হয়। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে গ্রেডেশন। এই দুটো কি? সিলেকশন আর গ্রেডেশন হচ্ছে যে টপিকটা তুমি পড়াচ্ছ সেটাকে যদি আমরা একটা ইউনিট ধরি, সেই ইউনিটটাকে তুমি কতগুলো সাব ইউনিটে ভাগ করে কিভাবে তার সিকোয়েন্স করছো, কিভাবে তার গ্রুপিং করছো, সেটা হচ্ছে গ্রেডেশন। আর সিলেকশন মানে তুমি যে বেছে নিয়েছো যে ইউনিটটা পড়াবে, কিসের বেসিসে তুমি সেটাকে বেছে নিয়েছো, তার টিচ এবিলিটি কতটা রয়েছে, তার লার্ন এবিলিটি কতটা রয়েছে, তার রেঞ্জ কতটা রয়েছে, সিম্পলিসিটির দিকটা কতটা রয়েছে। তো এইগুলো হচ্ছে পড়ে যাবে সিলেকশনের ভিতরে। এর ভিতরে 6টা টপিক পড়ে, গ্রেডেশনের ভিতরে 4টে টপিক পড়ে। এগুলো ডিটেলসে জানার প্রয়োজন নেই, মূলভূত বিষয়টা কি সেটা আমি তোমাদের বলে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। ডিয়ার ফ্রেন্ডস, লাস্ট অ্যাপ্রোচ আমরা এখানে দেখে নিই, আরেকটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ডিয়ার ফ্রেন্ডস, অ্যাপ্রোচ নাম্বার 2, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এটার আবিষ্কর্তা হচ্ছে ডেল হাইমস। এনার নাম আমরা আগেই পেয়েছি। কমিউনিকেটিভ মেথড যেটা, তার ফাদার বলা হয় ডেল হাইমসকে। লেটেস্ট বা নিউয়েস্ট অ্যাপ্রোচ হচ্ছে এটাই, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কিসের ওপরে জোর দেওয়া হবে? এখানে মিনিংয়ের ওপরে জোর দেওয়া হবে। আমরা দেখতে পেলাম যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যেটা ছিল সেখানে কিন্তু মিনিংয়ে জোর পড়ছিল না, এখানে কিন্তু জোর পড়ছে কিসের ওপরে? মিনিংয়ের ওপরে। এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। ডেভেলপ কমিউনিকেটিভ ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস অর দ্য চিলড্রেন থ্রু, কিসের মাধ্যমে? বাচ্চাদের যে কথোপকথনের দক্ষতা, যে কমিউনিকেটিভ ক্যাপাসিটি, সেটাকে বাড়াতে হবে কিসের মাধ্যমে? ডিসকাশনের মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, কুইজের মাধ্যমে, বা বিভিন্ন রকমের যে কালচারাল অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মাধ্যমে স্টুডেন্টদের কমিউনিকেটিভ যে ক্যাপাসিটি সেটাকে ডেভেলপ করতে হবে। এটাই হচ্ছে এই অ্যাপ্রোচের লক্ষ্য। এবার দেখো লেখা আছে লিমিটেড ইউসেজ অফ ভোক্যাব অ্যান্ড গ্রামার। এখানে গ্রামার এবং ভোক্যাবুলারির একটা লিমিটেড ব্যবহার করা হয়, আগে থেকেই সেট করে রাখা হয় কিছু, যে এই ভোক্যাবগুলি শেখানো হবে আর এই পোর্শনগুলি শেখানো হবে গ্রামারের। ঠিক আছে, এক্সটেন্সিভলি শেখানো হয় না এখানে। আর লাস্ট হচ্ছে L1 ইজ ডিসকারেজড, অর্থাৎ মাদার টাংকে কিন্তু এখানে, মাদার টাংয়ের যে ব্যবহার সেটাকে কিন্তু ডিসকারেজ করা হয় এখানে। ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক ধরনের অ্যাপ্রোচ রয়েছে টিচিংয়ের। যেমন ধরো একটা আছে তোমার হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, ন্যাচারাল অ্যাপ্রোচ বলে আর একটা অ্যাপ্রোচ আছে, সিচুয়েশনাল অ্যাপ্রোচ বলে আর একটা অ্যাপ্রোচ আছে। তো এরকম অ্যাপ্রোচও আরও অনেক ধরনের হয়, যেমন মেথডও অনেক ধরনের হয়। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব না, এগুলোর প্রয়োজন নেই এখানে। তোমাদের ইন্টারভিউয়ের জন্য এই 4টে মেথড আমি বলে দিয়েছি আর 2টো অ্যাপ্রোচ বলে দিলাম। এইগুলো একটু তোমরা ভালো করে কিন্তু দেখে যাবে।
এর পরের যে ক্লাস আসবে ইন্টারভিউয়ের তোমার, সেটাও আমি পেডাগজি মেথোডোলজির ওপর করাবো। আরও কিছু কিছু বিষয় পেডাগজি থেকে প্রয়োজন যেগুলো জানা তোমাদের, সেগুলো নিয়ে আলোচনা করব। আর অবশ্যই এরপরে আমরা আপার প্রাইমারির যে সিরিজটা সেটাও স্টার্ট করতে চলেছি। তো অবশ্যই দেখতে থাকো। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।